ওকে, আজকে প্রফেশনের সব থেকে ভালো একটা ক্লাস আমি দিতে চলেছি। এই ক্লাসটা পুরোটা করে নে মন দিয়ে। প্রফেশন শেষ, এবং একটা অঙ্ক এখান থেকেই কপি হবে। আমরা ইয়ার 2017, এটা স্ক্রলারের 153 পেজ, সামস নাম্বার 19। চক, আমি করাবো না, কারণ জানিস প্রফেশনের অঙ্ক আমরা করিয়েছি আগের দিন। আজকে আমরা ডিসকাস করবো, খুব ঠান্ডা মাথায় ডিসকাস করা আমার সাথে। মিস্টার রূপম গোস্বামী, প্রত্যেকটা লাইন পড়ছি আমি। যার এজ হচ্ছে 45 ইয়ার্স, ইজ এ মেডিকেল প্র্যাকটিশনার অফ কোচিং। ওকে, মেডিসিন, মেডিকেল প্র্যাকটিশনার মানে হচ্ছে ডাক্তার। পার্টিকুলার্স, আচ্ছা একটা গল্প বলি। প্রফেশনের সমস্ত অঙ্কে তুই কি দেখিস বলতো? রিসিপ্ট পেমেন্ট। এখানে কিন্তু রিসিপ্ট পেমেন্ট দেখাচ্ছে না, এখানে কিন্তু এই দিকে খরচ দেখাচ্ছে টু দিকে, আর বাই দিকে কি দেখাচ্ছে? ইনকাম দেখাচ্ছে। আবার লাস্টে দেখাচ্ছে নেট প্রফিট। একটু ভুল লিখেছে ওরা, এটা হচ্ছে একটা ইনকাম এক্সপেন্ডিচার। ও নেট প্রফিট লেখাটা উচিত হয়নি, সারপ্লাস লিখলে খুব ভালো হতো, কিন্তু ওরা লিখেছে, আমার কিছু করার নেই। তুই প্রফেশনের পয়েন্ট অফ ভিউতে এই অঙ্কটা করবি। তুই প্রথমে বাই দিকটা দেখ, এমনিতে টু দিক দেখিস, এই অঙ্কটার বাই দিক দেখ, ইনকাম গুলো পাবি। সে তো ডাক্তার, একটা আছে কনসালটেশন ফিজ, ডেফিনেটলি ডাক্তারের ইনকাম। একটা আছে মেডিকেল চার্জেস, ডেফিনেটলি ডাক্তারের ইনকাম। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ডাক্তারের ইনকাম নয়, এটা আদার সোর্স। উইনিং ফ্রম লটারি, এটাও আদার সোর্স। রেন্ট ফ্রম প্রপার্টি লেট আউট, ওর একটা প্রপার্টি ছিল, সেটা লেট আউট করেছে, ওখান থেকে রেন্ট পেয়েছে, এটা তো হাউস প্রপার্টি রে। তার মানে বলতো ডাক্তারের ইনকাম কটা পেলি? দুটো। কি কি? কনসালটেশন ফিজ আর মেডিকেল চার্জেস। উল্টো দিকে আয়, এক্সপেন্সেস। প্রথমে আছে মেডিসিন কনজিউমড, ওকে, খরচ। স্টাফ স্যালারি, খরচ। ক্লিনিক কনজিউমেবলস, ক্লিনিকের বিভিন্ন খরচ টরচ হয়, তার খরচ খরচ। রেন্ট পেড, এমনিতে খরচ। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, খরচ। পেমেন্ট টু আইআইটি দিল্লি ফর অ্যাপ্রুভড সায়েন্টিফিক রিসার্চ, এইটা একটা বড় গল্প। এইটা কিন্তু প্রফেশনের খরচ হিসেবে ধরে নিবি, সায়েন্টিফিক রিসার্চের জন্য যদি কেউ খরচ করে। কারণ সে তো ডাক্তার, কিছুক্ষণের জন্য ধর সে ডাক্তার, তো সে ধর ক্যান্সারের ট্রিটমেন্ট করছে কোনো একটা ল্যাব, ও তাতে ডোনেশন দিচ্ছে, যে যদি ওই ক্যান্সারের ওষুধটা বেরোয় আমাকে ওরা আগে জানাবে, জানালে আমি আবার আমার পেশেন্টদের জানাতে পারবো। তো এইরকম একটা জিনিস থাকে। তো যদি সায়েন্টিফিক রিসার্চের জন্য কোনো পেমেন্ট করে, তাহলে ওরা কিন্তু এটা প্রফেশনাল এক্সপেন্সেস হিসেবে লেস করতে দেবে। বুঝেছিস কিনা দেখ, অনলাইন বুঝেছিস? তো এটাকে নিয়ে চলে আসবি, পেমেন্ট টু আইআইটি দিল্লি ফর অ্যাপ্রুভ সায়েন্টিফিক রিসার্চ। তারপর ডেপ্রিসিয়েশন অন ক্লিনিক্যাল ইকুইপমেন্ট, এই ডেপ্রিসিয়েশনটা কিন্তু ওরা করেছে, এই ডেপ্রিসিয়েশনটা তুই জানিস না, এই ডেপ্রিসিয়েশনটা ওরা করেছে, ছেড়ে দে। বলবি যে আগের দিন ওদের কোনো ডেপ্রিসিয়েশন দেখিনি কেন? আগের দিন রিসিপ্ট পেমেন্ট দিয়েছিল, আজকে ইনকাম এক্সপেন্ডিচার দিয়েছে। তুই নিচে চলে আয়, অ্যাডজাস্টমেন্ট নাম্বার এ, ক্লিনিক ইকুইপমেন্ট 1 এপ্রিলে ছিল 3,60,000, নতুন কিনেছে 2,80,000। আমি বলছি, পরে বলছি। বিতে আয়, রেন্ট পেড ইনক্লুড 28,860 পেড বাই চেক টুয়ার্ডস রেন্ট ফর হিজ রেসিডেন্স। হ্যাঁ রে, ওখানে রেন্ট পেড তো 96,000 আছে, তার মধ্যে 28,860টা তার রেসিডেন্সের রেন্ট, তার বাড়ির পার্সোনাল রেন্ট। তাহলে প্রফেশনের জন্য রেন্ট কত? বাকিটা কত? তাহলে আমরা যখন লিখব রেন্ট পেড ফর প্রফেশন, তখন কোন টাকাটা লিখবো বল দেখিনি? 96,000 মাইনাস 28,860, আমরা লিখবো রেন্ট পেড ফর প্রফেশন। আরো আয়,
রেন্ট রিসিভড রিলেটেড টু প্রপার্টি লেট আউট অ্যাট কোচি, সি পড়বই না, লজিক লাগা। আরে রেন্ট ফ্রম প্রপার্টি তো এমনি আসবে না, আমি ওটা পড়বো কেন? সো ওটা পড়ার দরকার নেই। আর নিচে বলেছে রেট অফ ডেপ্রিসিয়েশন অন ক্লিনিক্যাল ইকুইপমেন্ট ইজ 15%। একটা গল্প বলি, পেমেন্টে ডেপ্রিসিয়েশন অন ক্লিনিক্যাল ইকুইপমেন্ট ছিল, মানে এই টু দিকের এটায় আমি বললাম ওই ডেপ্রিসিয়েশনটা আনবি না। কোন ডেপ্রিসিয়েশনটা আনবি? যেটা ওরা বলেছে। সবাই মাথাটা একটা স্কেলে ঠান্ডা কর, প্রফেশনের অঙ্ক ভুলে যাও, জাস্ট ভুলে যা। আমি তোকে একটা ছোট্ট জিনিস শেখাচ্ছি, যেটা অনেক বড় করে শেখানো যায় যদি আমাদের টাইম পারমিট করে, আমরা শেখাবো। যেটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের অঙ্ক। বিজনেসের অরে আসে, ডেপ্রিসিয়েশনের অঙ্ক আসে। অরে আসে বলেই বললাম যদি আমাদের টাইম পারমিট করে আমরা ডেফিনেটলি শেখাবো। কিন্তু এই প্রফেশনের অঙ্কে, বহু অঙ্কে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে দেবে তোকে। আমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের নিয়মটা বোর্ডে ডিসকাস করছি, ঠান্ডা মাথায় শোন। আমরা কোন সাল দিয়ে ডিসকাস করব জানিস? 23-24। ওদের সালটা আলাদা হবে যেহেতু অ্যাসেসমেন্ট ইয়ারটা আলাদা। ভালো করে শোন। WDV অ্যাজ অন 1/4/23, ধর একটা ফিগার, মানে বল এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স, ওপেনিং এর ব্যালেন্স একটা ফিগার থাকবে, এর সাথে অ্যাড পারচেস ডিউরিং 23-24, এই বছরে যেটা পারচেস করেছি সেটাকে যোগ করব, এখান থেকে লেস সেল প্রাইস, যেটা অ্যাকাউন্টস এর থেকে পুরোপুরি আলাদা। অ্যাকাউন্টসে যখন আমরা লেস করি তখন কিন্তু কস্ট লেস করি, কস্ট অলওয়েজ। কিন্তু ট্যাক্সে কি লেস করতে হয়? যত টাকায় সেল করেছিস, সেল প্রাইস লেস করার পর যেটা দাঁড়ায় তার নাম WDV অ্যাজ অন 31/3/24। এইটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। এই 31/3/24 WDV তে আসার পর তোমাকে ডিসাইড করতে হয় এই যে ব্যালেন্সটা পড়ে আছে এর মধ্যে কোনো জিনিস, মানে কোনো অ্যাসেট 180 ডেজের কম খেটেছে কিনা। ভালো করে শোনো, অ্যাকাউন্টেন্সিতে একটা অ্যাসেট পুরো বছর খাটলে তার উপর ডেট ফ্যাক্টর হয় না। যদি 10 মাস খাটে কত ডেট ফ্যাক্টর হয়? 10/12। যদি 8 মাস খাটে কত ডেট ফ্যাক্টর হয়? 8/12। যদি 5 মাস খাটে কত ডেট ফ্যাক্টর হয়? 5/12। যদি 3 মাস খাটে কত ডেট ফ্যাক্টর হয়? 3/12। ট্যাক্সে হয় না। ট্যাক্সে 180 ডেজ কে ধরতে হয়। হয় অ্যাসেটটা 180 ডেজের বেশি খাটবে কিংবা অ্যাসেটটা 180 ডেজের কম খাটবে। লজিক্যালি 6 মাস। যদি বেশি খাটে কোনো ডেট ফ্যাক্টর হবে না, অর্থাৎ একটা অ্যাসেট যদি 8 মাস খাটে সেটা ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন হবে। আর যদি সামহাও অ্যাসেটটা 180 দিনের কম খাটে
যা ডেপ্রিসিয়েশন তার 50% আসবে। কোনো 3 মাস মানে 3-12 সব কিচ্ছু হয় না। যা ডেপ্রিসিয়েশন তার কত আসবে? 50%। আগে এইটুকুটা বুঝেছিস কিনা বল, এটা লিখে নিতে হবে সবাইকে। অনলাইন ডিসকাশন বুঝেছিস? ওকে, এইটুকুটাকে লিখে রাখ, কোনো একটা জায়গায় লিখে রাখ, কোনো একটা জায়গায় লিখে রাখ। লেখ জেনারেল স্ট্রাকচার ফর ক্যালকুলেটিং ডেপ্রিসিয়েশন। কি হেডিং লিখবি? জেনারেল স্ট্রাকচার ফর ক্যালকুলেটিং depreciation. General structure for calculating depreciation. করেছিস? রুপিস কালাম করে এরম ভাবে কর, WDV as on 1/4/23 আরম্ভ কর। WDV as on 1/4/23 বলে একটা স্টার মার্ক। অ্যাড পারচেস ডিউরিং 23-24, অ্যাড পারচেস ডিউরিং 23-24, এটাও স্টার মার্ক, যোগ করে নামা। লেস সেল প্রাইস, লেস সেল প্রাইস, সেল প্রাইস কিন্তু স্টার মার্ক বিয়োগ করে নামা। যেটা পেলি তার এগেনস্টে লিখে রাখ WDV as on 31/3/24, WDV as on 31/3/24, এবং নোট বলে একটা জিনিস লিখে রাখ। নোট, if 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 new assets were purchased, if new assets were purchased for less than 180 days, for less than 180 days, for less than 180 days, then depreciation will be 50%. Then depreciation will be কত পার্সেন্ট বললাম? 50%। আরেকটু লিখে রাখ, if new assets purchased, if new assets purchased for if new assets purchased for more than if new assets purchased for more than 180 days, more than 180 days, then full depreciation should be charged. Then full depreciation should be charged. ছক্কার তো অঙ্কটা করাবো আমি, ছক্কাট অঙ্কটা আমি করাবো, ফটাফট ছক্কাট। হ্যাঁ বলো, শুনছি, বল শুনছি। হ্যালো, জেনারেল স্ট্রাকচার ফর ডেপ্রিসিয়েশন, হেডিং ওটাই হওয়া উচিত। হুম, ওটা কি? না 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 না, ওটা কি করছে সেটাই হচ্ছে কথা। ওটার উপর ডেপ্রিসিয়েশন পাবে, আমি বলছি, আমি ওই জন্যই করাবো অঙ্কটা, ওটাকে আরেকবার শেখাবো বলেই করাবো। তুই ছক্কা, আমি করাচ্ছি, করছি। সবাই একটা জিনিস হেডিং লিখতো,
কি লিখবি? ইনকাম গ্রস রিসিপ্ট ফ্রম প্রফেশন, হাত চালা, যেটা লিখেছিলিস, গ্রস রিসিপ্ট ফ্রম প্রফেশন। সুন্দর করে হেডিং লেখ, গ্রস রিসিপ্ট ফ্রম প্রফেশন। বলতো গ্রস রিসিপ্ট ফ্রম প্রফেশন কত টাকা লিখছিস? দুটো আইটেম আছে, কি কি আছে? ড্যাশ দিয়ে চুজ কর। বল, আমি একটা জিনিস খুঁজছি, ওটা চেঞ্জ হয়েছে কিনা আমি জাস্ট দেখছি, আর কিচ্ছু না। ওটা কোনো চেঞ্জ আছে কিনা আমাকে দেখতে হবে। সামওয়্যার সামথিং একটা চেঞ্জেস খুঁজছি আমি। আগের বছরে ছিল 100%, এবছর কত আছে আমাকে জাস্ট ওইটা দেখতে হবে। গ্রস রিসিপ্ট ফ্রম প্রফেশনের ফার্স্ট আইটেম কি লিখছিস? কনসালটেশন ফিজ। হ্যাঁ, কনসালটেশন ফিজ লেখ। কনসালটেশন ফিজ কত লিখছিস? 8 লাখ। হুম। তার নিচে ড্যাশ দিয়ে, শুনছি, তার নিচে ড্যাশ দিয়ে মেডিকেল চার্জেস যোগ কর। যোগ করলে 16,80,000। তার সাথে লেস এক্সপেন্সেস রিলেটিং টু প্রফেশন, লেস এক্সপেন্সেস রিলেটিং টু প্রফেশন। লেস এক্সপেন্সেস রিলেটিং টু প্রফেশন। শুনবি, প্রথমে ড্যাশ দিয়ে লেখ মেডিকেল কনজিউম। মেডিকেল কনজিউম 6,72,000। তারপর ড্যাশ দিয়ে লেখ স্টাফ স্যালারি। স্টাফ স্যালারি 3,40,000। তারপর ক্লিনিক কনজিউম, শুধু ক্লিনিক এক্সপেন্সেস বা আচ্ছা ঠিক আছে লেখ ক্লিনিক কনজিউমেবল সিলেক্ট 1,24,000। ক্লিনিক কনজিউমেবলস কত লিখেছিস? 1 লাখ কত? 24,000। এর পরের আইটেমটাকে কি লিখবি বল? রেন্ট পেইড ফর প্রফেশন। রেন্ট পেইড ফর প্রফেশন বলে একটা ব্র্যাকেট মার। 96,000 মাইনাস 28,860 কত হচ্ছে বল? কত? 67,140 অনলাইন হয়েছে অব্দি? হ্যাঁ, রেন্ট পেড ফর প্রফেশন ব্র্যাকেটে 96,000 মাইনাস 28,860, যেটা পার্সোনাল কারণে রেন্ট দিয়েছিল। করলে আরেকবার বল কত হলো? 47। আচ্ছা, 67,140। এর পরের আইটেমটায় আয় ঠান্ডা মাথায়। ও, তারপরটাতে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস লেখ। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস চলে আসবে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 2 লাখ। এবার লেখা আছে পেমেন্ট টু আইআইটি দিল্লি ফর অ্যাপ্রুভ সায়েন্টিফিক রিসার্চ। স্টপ। প্রথমে আমি অনলাইনকে জিজ্ঞাসা করি, কে আমার সাথে কথা বললি যে আইআইটি দিল্লি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট? নাম বলো। ভেরি গুড, অনেক নলেজেবল তুই, ভালো লাগলো। ভেরি গুড। আজ পর্যন্ত কেউ এই কোয়েশ্চেনটা রেজ করেনি আমার কাছে। ভেরি গুড ভাই। একটা গল্প বলি। আমি একটা ক্যান্সার দিয়ে জাস্ট বোঝালাম। আমি একটা ডাক্তার। আমার মানে যা ডাক্তারি ইকুইপমেন্ট লাগে সেগুলোও তো আমার জন্য জরুরি। কে বলতে পারে ওইখানে কিসের এখন কি হচ্ছে? রিসার্চ হচ্ছে। এমন কোন রিসার্চ হচ্ছে যেটা আমার সাথে জরুরি, আমার প্রফেশনের সাথে জরুরি। ওই জন্যই বলছি এটা ডোনেশন নয়, এটা সায়েন্টিফিক রিসার্চের জন্য।
এটা যদি লেখা থাকতো না ডোনেশন টু আইআইটি দিল্লি, তাহলে কিন্তু আনতাম না। এটা কিন্তু শুধু ডোনেশন দিচ্ছে না কোনো আইআইটি কে, এটা সায়েন্টিফিক রিসার্চের জন্য কি দিচ্ছে, কোন এই ডোনেশনটা সায়েন্টিফিক রিসার্চের জন্য দিচ্ছে। এই সায়েন্টিফিক রিসার্চ নিয়ে আলাদা অঙ্ক আছে। বলি, তোকে একটা বিজনেস বা প্রফেশন দেবে 10 নম্বরে, জানিস তো, তার অরে দুটো অঙ্ক দেয়, 5 5 করে। একটা ডেপ্রিসিয়েশনের অঙ্ক দেয়, একটা সায়েন্টিফিক রিসার্চের অঙ্ক দেয়। এবং ওই অঙ্কটা যদি আমাদের টাইম পারমিট করে আমরা শেখাবো, হেভি সহজ অঙ্ক। সায়েন্টিফিক রিসার্চ সম্বন্ধে কি বলছি জানিস? দু রকমের, বলে দেবো ছোট্ট করে, দু রকমের সায়েন্টিফিক রিসার্চ হয়। একটা ইন হাউস রিসার্চ। ইন হাউস রিসার্চ মানে, আমি একটা হেভি বড় কোম্পানি, আমি কিছু সায়েন্টিস্ট ভাড়া করে রেখেছি, আমার একটা ল্যাব আছে, তাহলে আমাকে বিল্ডিং বানাতে হয়েছে, মেশিনারি কিনতে হয়েছে, এভরিথিং করতে হয়েছে। করার পর আমি কিছু একটা রেজাল্ট পাই। আচ্ছা বলতো, এর জন্য সায়েন্টিস্টদের স্যালারি দিতে হয়, আমাকে সমস্ত জিনিস কিনতে হয়, এই খরচটাকে আমরা বলি এক্সপেন্সেস ফর সায়েন্টিফিক রিসার্চ। এটা কিন্তু ছাড়যোগ্য, লেস করতে দেয়, এটা বিজনেসের অঙ্কেও লেস করতে দেবে, মানে বলবে তোর বিজনেসের খরচ। কিন্তু আমি অত বড় নয়, অথচ আমি চাই আমি যে ফিল্ডে কাজ করি তাতে উন্নতি হোক। সো আমি জানি একজন কেউ ওখানে সায়েন্টিফিক রিসার্চ করছে, আমি তাকে ডোনেশন দিলাম। ডোনেশন দিলাম কি টার্মে, জেনারেলি এটা টার্ম ইউজ করা হয় যে তুমি যে রিসার্চ ফাইন্ডিং করবে আমাকে আগে জানাবে আর সবাইকে জানানো লাগে, কথার কথা। এটাকে বলা হয় ডোনেশন দেওয়া সায়েন্টিফিক রিসার্চের জন্য। এটাও কিন্তু আমি পারলাম না, ওইটা সিম্পল গল্প। তুই এটা সিম্পল লজিক্যালি একটা জিনিস ভেবে দেখ, তোর বাড়িতে দুজন লোক এসেছে, এসে বলছে বিরিয়ানি খাবো, তুই রান্না করবি নাকি? তুই ওটি কিনে নিয়ে আসবো। আর তোর বাড়িতে 200 জন লোক, তুই তাকে বিরিয়ানি খাওয়াতে চাইছিস, তুই 200 প্যাকেট কিনবি না, তুই রাঁধুনি থেকে রান্না করবি। তো স্কেল ওয়াইজ তুই ইন হাউস করবি না ডোনেশন দিবি, সেটা চিন্তা করতে হবে। এরা ডোনেশন দিয়েছে, যে কোনো ডোনেশন কিন্তু প্রফেশনের নয়, কিন্তু যেহেতু এখানে সায়েন্টিফিক রিসার্চ লেখা আছে তাই এটা প্রফেশন। খুব ঠান্ডা মাথায়, বুঝেছিস? অনলাইন রাভিওল কে বলি, বুঝেছিস ভাই? ওকে, ভেরি গুড। লেখ, কি ছিল ওখানে? পেমেন্ট টু আইআইটি দিল্লি ফর সায়েন্টিফিক রিসার্চ। পেমেন্ট টু, দেখ ওটা ডোনেশন কথাটা ইউজই করেনি ওই জন্য। পেমেন্ট টু আইআইটি দিল্লি ফর সায়েন্টিফিক রিসার্চ 80,000। কিন্তু ডেপ্রিসিয়েশনটা আসবে না, তুই লেখ ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট বলেছে ওরা, ক্লিনিক্যাল ইকুইপমেন্ট, ডেপ্রিসিয়েশন অন ক্লিনিক্যাল বা ক্লিনিক ইকুইপমেন্ট ব্র্যাকেটের নোট। আমি কি বলতে চাইলাম, ডেপ্রিসিয়েশনটা আসবে কিন্তু ওদেরটা নয়, আমি যেটা ক্যালকুলেট করব। এবার চল তো নোটে, অঙ্ক শেষ, মানে মোটামুটি শেষ হয়ে যাবে। নোট বলে লেখ, লেখ কম্পিউটেশন অফ ডেপ্রিসিয়েশন অন ক্লিনিক ইকুইপমেন্ট, কম্পিউটেশন অফ depreciation on clinic equipment, computation of depreciation on clinic equipment। বল দিগিনি, এই যে স্ট্রাকচারটা লেখালাম সেই ওয়াইজ আমি কি লিখবো? ডাব্লিউডিভি অ্যাজ অন, আমার ডেট বল, আমাদের ডেট 1/4/23। বলতো ওপেনিং ডেটে 1 নম্বরে দিয়েছিল, ওপেনিং ডেটে ক্লিনিক ইকুইপমেন্টের ডাব্লিউডিভি কত ছিল? 3,60,000। ভেরি গুড, সবাই খেয়াল রাখিস। অ্যাড, আমি কিন্তু স্ট্রাকচারটা ওই জন্য লিখিয়েছি আগে, অ্যাড পারচেস অন ডেট বলে দিয়েছে, কোন ডেটে কিনেছে বল? 1/10/23 বলছি, আমি ওদের সাল তো নিতে পারবো না ভাই, আমি আমাদের সালটা নিলাম, এটা 23 করে নিলাম ইচ্ছা করে, যাতে তো আই সেট হয়।
অ্যাট পারচেস অন 1/10/23 কত টাকার কিনেছে? 2,80,000। ভেরি গুড। যোগ করে বল দিগিন কত হচ্ছে? ওকে, ভেরি গুড। 6,40,000 লেস সেল প্রাইস। পুরো অঙ্কটায় কোথাও সেলের কোনো ইনফরমেশন নেই, তো নীল। কিন্তু তোকে লিখে রেখে দিতে হবে, লেস সেল প্রাইস নীল, বিয়োগ করলে 6,40,000 ক্লোজ। এর এগেনস্টে WDV অ্যাজ অন 31/3/24। WDV অ্যাজ অন 31/3/24। জনগণ, এই অবধি সবাই বুঝেছিস? এবার একটা গল্প বলি শোন। এবার মজাটা শোন। এই যে শেষ 6,40,000, তোকে অলওয়েজ বলতে হবে এই 6,40,000-এর মধ্যে নতুন মেশিন কত? 2,80,000। আর বাকিটা কত? কি? পুরনো। আবার বলছি, 6,40,000। দেখবি একটা মজার জিনিস, তোরা লিখবি না, আমি বলছি। এটা যদি 1,00,000 হতো সেলটা, তাহলে এখানে 5,40,000 হতো তো, হতো তো। আমি বলতাম এই 5,40,000-র মধ্যে নতুন কত? 2,80,000। যা বেঁচে থাকবে সেটা পুরনো। আগে এই এই কনসেপ্টটাকে তৈরি কর। 5,40,000-র মধ্যে নতুনটাকে আগে বেছে নিতে হবে, যা বেঁচে থাকবে সেটা পুরনো। কেন এই কথাটা বারবার বলছি? পুরনো মানে কিন্তু বছরের প্রথম দিন থেকে আছে, সেটা 180 ডেজের বেশি থাকবে। তার উপর 50% কোনোদিন হতেই পারে না। হতে পারে কার ওপর? নতুনটার ওপর। সেটা যদি 180 ডেজের কম কেনে, এটা ডেট কত? 1/10/23। 10 থেকে গুনছি, 10, 11, 12, 1, 2, 3। আমার হাতে গুনে 6 মান্থ, মানে 180 ডেজের বেশি। তার মানে এইটার ওপরও ডেট ফ্যাক্টর বা 50%টা হবে না। আগে আমি লিখবো, তারপর তুই লিখবি। আগে আমি লিখবো অন রুপিস 2,80,000 ইন্টু কত পার্সেন্ট বলেছে? 15%। বলতো রুপিস কালাম করে কত হচ্ছে? 42,000। এর পরেরটা অন রুপিস 6,40,000। স্টপ। আচ্ছা, তোর কথা অনুযায়ী 5,40,000, আমার এই বোর্ড অনুযায়ী 5,40,000 মাইনাস 2,80,000, তার উপর 15%। আগে বল বোর্ড অনুযায়ী এটা বুঝেছিস কিনা? বোর্ডে যে 5,40,000 আছে, তোর খাতায় নেই আমি জানি। 5,40,000-এর মধ্যে 2,80,000টা নতুন বলে দিলাম, আর কোনটা পুরনো বললাম? 5,40,000 মাইনাস 2,80,000। শিওর? এবার ডেট চেঞ্জ করবো, দেখবি এটা 1/10টাকে আমি 1/11 করে দেবো, দেখবি। যেই এটা 1/11 করে দিলাম, হাতে গুনে কিন্তু 5 মাস হয়ে গেল। তখন ডেটটাকে মানে তখন এটা ইন্টু 50% হয়ে যেত। তখন কি বলতাম? নতুনটার ওপর 15% ইন্টু 50%, পুরনোটার ওপর পুরো 15%, কোনো 50% হবে না। এটাই হচ্ছে ট্যাক্সের ডেপ্রিসিয়েশনের কনসেপ্ট। আবার বলছি, আবার বলছি, লাস্ট যে WDV থাকবে এর মধ্যে আগে কাকে দিবি? নতুনটাকে। নতুনটাকে দেবার সময় ডিসাইড কর নতুনটা কি 6 মাসের বেশি খেটেছে। যদি তোর আনসার হয় হ্যাঁ, তাহলে এই 50%টা হবে না। আর তোর আনসার যদি না, তাহলে ইন্টু কত হবে? 50%। আর যেটা পড়ে থাকবে তার উপর সিম্পল পার্সেন্টেজ, তার উপর আর ইন্টু 50%-এর কোনো গল্পই নেই, কারণ এইটা হচ্ছে পুরনো। এইবার যদি অরিজিনালি আমাদের অঙ্ক বলিস, অরিজিনালি আমাদের অঙ্ক, তাহলে কেমন দেখতে লাগবে? এটা নীল ছিল, আর বিয়োগ করে কত ছিল আরেকবার বল? 6,40,000। তাহলে অরিজিনালি কেমন দেখতে লাগছে বলতো? 2,80,000 ইন্টু 15%, 42,000। আর 6,40,000 মাইনাস 2,80,000 ইন্টু 15%, কত ছিল? 54,000। ফাইনাল টোটাল করলে 96,000। তোকে গিয়ে ডেপ্রিসিয়েশনটা 96,000 বসাতে হবে। এটা একদম সহজ লাগলো,
কিন্তু এগুলো ডেট চেঞ্জ করলে, সেলিং প্রাইস চলে এলে এভরিথিং চেঞ্জ হয়ে যেতে পারে, এভরিথিং। তোকে জাস্ট কনসেপ্টটাকে ঠিক রাখতে হবে। অনলাইন, বুঝেছিস কি বল? ওকে, ভেরি গুড। তো এটা হেভি জিনিস। কথা দিলাম, টাইম যদি পরীক্ষাটা প্রপার টাইমে হয়, আমি প্রত্যেক বছরে ডেপ্রিসিয়েশনের একটা ক্লাস অ্যাটলিস্ট দিই, তোদেরকেও দেবো। কিন্তু যদি অনেক আগে চলে আসে পরীক্ষা, তখন সমস্যা হবে। আদারওয়াইজ আমাদের টাইম থাকবে, আমরা শেখাবো, কিন্তু আজকের জন্য এটুকু শিখে রাখ, সুবিধে হবে। আর ডেট ফ্যাক্টর হবে না, আর ডেট ফ্যাক্টর হবে না। দেখ, 6 মাস ওরা বলেইনি, ওরা 180 ডেজ বলেছে। এবার আমি এটাকে 180 ডেজকে 6 মাস ধরে নিলাম, ওরা 6 মাস কোনোদিন হিসেবেই বলেনি। এবার এখানে 31 আছে, 30 আছে, এসব 180 ডেজ এমনি হয়ে যাবে। ওকে, সবাই অঙ্কে গিয়ে ড্যাশ দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন অন, অঙ্কে গিয়ে ড্যাশ দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন অন ক্লিনিক ইকুইপমেন্ট। ও লিখেছিস না তোরা? ব্র্যাকেটে নোট লিখেছিস না? জাস্ট 96,000 লেখ। ইনার ফার্স্ট কালামে 96,000। বলতো টোটাল করলে কত হচ্ছে? কত? 15,79,140, তাই তো? 15,79,140 মাইনাস করলে কত হচ্ছে? 100,870, তাই তো? 860 অনলাইন, 100,860, এটা আনসার। ইনকাম ফ্রম প্রফেশন, এইটা হচ্ছে প্রফেশনের ওপর একটা টাফ অঙ্ক, ভেরি টাফ অঙ্ক। দেখ তোরা বুঝেছিস কিনা। এইটা প্রফেশনের ওপর একটা টাফ অঙ্ক। আ, 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 ও এটার মধ্যে ছিল না? ও ও, আমি ওটা পড়লাম না, ভেরি গুড। সরি, একটা স্লাইট ব্লান্ডার আছে, সরি। সি, আমি ওটা দেখে আর পড়লামই না। সি, ভেরি গুড। রেন্ট রিসিভ রিলেটেড টু প্রপার্টি লেট আউট ইন কোচি, এটা তো ছেড়ে দিলাম। মিউনিসিপাল ট্যাক্স 7,200 পেড ইন জানুয়ারি, হুইচ হ্যাজ বিন ইনক্লুডেড ইন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। ভেরি গুড, ভেরি গুড। কে বললি? প্রিয়াংশু। হুম। বলছে 7,200 পেড ইন জানুয়ারি হ্যাজ বিন ইনক্লুডেড ইন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। ওই যে তুই ওপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসটা 2 লাখ লিখেছিলিস না, ওর মধ্যেই 7,200 মিউনিসিপাল ট্যাক্সটা ঢোকানো আছে। ওটা তার মানে প্রফেশনের নয়, তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ফর প্রফেশন লিখতে হবে, লিখে একটা ব্র্যাকেট মারতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ফর প্রফেশন লিখে একটা ব্র্যাকেটে লিখতে হবে 2 লাখ মাইনাস 7,500। ভেরি গুড। 7,200, আমার ভুল। 2 লাখ মাইনাস 7,200, বলতো কত হচ্ছে? 192,800। ভেরি গুড। ছেড়ে দে, বাড়িতে যোগ বিয়োগ করে নিস, ছেড়ে দে, আমি আর সময় দিচ্ছি না। চলে আয় 18, 18 নম্বর অঙ্কে চলে আয়। 18টা সবাই শুনবি, 18টা হচ্ছে 2015 অঙ্ক। খুব তাড়াতাড়ি, আমি 2 মিনিটে অঙ্কটা শেষ করব। টাকা, সিএ অরিজিৎ মুখার্জি, সিএ রিসিপ্ট সাইড টাকা, টু ব্যালেন্স বিএফ আসবে না, পার্সোনাল সরি প্রফেশনাল রিসিপ্ট আসবে, সেটা প্রফেশনাল রিসিপ্ট। শুনতে পাচ্ছি না, অফলাইন অনলাইন। হ্যাঁ, আর সে বলেই তো দিয়েছে প্রফেশনাল রিসিপ্ট। ইনকাম ফ্রম অ্যাকাউন্টিং ওয়ার্কস আসবে। স্যালারি ফ্রম কলেজ অ্যাজ গেস্ট লেকচারার, স্যালারি ফ্রম কলেজ অ্যাজ গেস্ট লেকচারার। যেই মুহূর্তে আমি কলেজে চলে গেছি গেস্ট লেকচারার হিসাবে, তখন আর প্রফেশন করছি না, তখন ইনকাম ফ্রম স্যালারি হয়ে গেল। আচ্ছা, এর যোগ বিয়োগটা ভুল হবে। হ্যাঁ, এর স্যালারি অ্যাজ কলেজ অ্যাজ গেস্ট, তার দিচ্ছে লেকচারার, একটা 25 আবার একটা 80 দিয়েছে। কেউ একজন টোটালটা করে দেখে নিবি, ওকে? আমার মনে হয় একটা অ্যামাউন্ট হবে, দেখে নিস। পরেরটায় আয়, গিফট ফ্রম ক্লায়েন্ট, ডেফিনেটলি এটা আসবে, আমরা জানি।
আর এক্সামিনার্স রেমুনারেশন আসবে না। তাহলে বলতো কি কি আসছে? প্রফেশনাল রিসিপ্ট, ইনকাম ফ্রম অ্যাকাউন্টিং ওয়ার্কস, আর গিফট ফ্রম ক্লায়েন্ট। সবাই 100% ক্লিয়ার? তিনটে আইটেম। পেমেন্টের আন্ডারে স্যালারি টু স্টাফ ডেফিনেটলি আসবে, প্রফেশনাল এক্সপেন্সেস ডেফিনেটলি আসবে, মিসলেনিয়াস অফিস এক্সপেন্সেস ডেফিনেটলি আসবে, কিন্তু পারচেস অফ কার আসার কোনো জায়গায় নেই। তার নিচে মোটর কার এক্সপেন্সেসে 1 নম্বর অ্যাডজাস্টমেন্টে বলেছে 1/4টা প্রফেশন, এটা পার্সোনাল, তাহলে 3/4টা প্রফেশনাল। তাহলে আমরা কি লিখবো? মোটর কার এক্সপেন্সেস ফর প্রফেশন বলে কতটুকু আনবো বল? 3/4। এখানে আছে ডোনেশন টু ক্যালকাটা ইউনিভার্সিটি। তোর কি মনে হয় এটা লেস করবি না লেস করবি না? না, এটা প্রফেশনের খরচ নয়, ডোনেশন টু ক্যালকাটা ইউনিভার্সিটি। হাউস হোল্ড এক্সপেন্সেস নয়, পারচেস অফ প্রফেশনাল জার্নালস পুরোটাই আসবে। যদি এটা প্রফেশনাল বুকস বলতো 40% আসতো, এটা কিন্তু জার্নাল বলেছে, ম্যাগাজিন যেটা হয় তাকে জার্নাল বলে। সো এটা পুরোটাই আসবে, সবাই বুঝেছিস? আর নিচে বলেছে ডেপ্রিসিয়েশন অন মোটর কার অ্যাজ পার আইটি রুল কত টাকা বলে দিয়েছে বল? 17,000। একটু ওয়েট কর। হ্যালো, হ্যাঁ আমি জাস্ট লাইভ ক্লাসে আছি, 8টার পর ফোন করুন আমাকে। হুম, আছে, বলতে দে, বলতে দে। ডেপ্রিসিয়েশন নিচে অ্যালাউয়েবল অফ মোটর কার অ্যাজ পার আইটি রুল কত দিয়েছে? 17,250। কত এটা ক্যালকুলেট করে দিয়েছে না ক্যালকুলেট করে দেয়নি? যদি ক্যালকুলেট করে দেয় এর ওপর কিন্তু আর 3/4টা হবে না, আগের দিন কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। মোটর কার এক্সপেন্সেস এর উপর 3/4 হয়েছে, কিন্তু এই ডেপ্রিসিয়েশনটার উপর 3/4 হবে না। চল, ঠান্ডা মাথায় বুঝেছিস কিনা বল? অনলাইন পারবি? ওকে, ফিরে আয়। 17, না 17, হেব্বি অঙ্ক। বলছি শোন, 17 বলছি শোন, 2013 সালে এসেছিল 17। বলছে ফলোইং ইজ দ্য রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ মিসেস শ্রুতি চোমল এ প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আর পড়ার দরকার নেই, বেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়। রিসিপ্টে ব্যালেন্স বিডি ছেড়ে দে, অডিট ফিজ আসবে, ইনকাম ফ্রম অ্যাকাউন্টিং ওয়ার্কস আসবে, এক্সামিনার্স রেমুনারেশন আসবে না, প্রেজেন্ট ফ্রম ক্লায়েন্টস আসবে, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি আসবে না। কটা এলো? তিনটে। পেমেন্ট সাইডের ফার্স্ট আইটেম তো রেন্ট। রেন্টের সাথে রোমান 1 অ্যাডজাস্টমেন্ট আছে, পড়ে দেখ। বলছে রেন্ট ইজ ইন রেসপেক্ট অফ প্রিমিসেস। বলছে রেন্টটা একটা প্রিমিসেস, একটা জায়গার অকুপাইড বাই মিসেস চোমল, 1/2 of the premises were used by her for own residence and other half was used for office। এইরকম একটা জিনিস আগের দিন ডিসকাস করে দিয়েছিলাম না? তার মানে পুরো রেন্টের হাফটা পার্সোনাল আর হাফটা প্রফেশনাল। তাহলে আমরা কি লিখবো? রেন্ট পেইড ফর প্রফেশনাল পারপাস বলে কত টাকার রেন্ট দেখতে পাচ্ছিস? 30,000, তার হাফ করে নেব 15,000। অনলাইন ক্লিয়ার? ওকে। তারপরে আছে স্টাইপেন্ড টু আর্টিকেল ক্লার্ক নিয়ে আসবি, স্যালারি টু অফিস স্টাফ নিয়ে আসবি, হাউস হোল্ড এক্সপেন্সেস আনবি না। মোটর কার এক্সপেন্সেস এ রোমান 2টা পর। 1/2 of the motor car expenses are in respect of professional practice, মানে হাফটাই আসবে। তাহলে মোটর কার এক্সপেন্সেস কতটুকু আসবে? হাফ। সাবস্ক্রিপশন টু সিএ ইনস্টিটিউট বলেছিলাম না, সে যেহেতু সিএ তাকে সিএ ইনস্টিটিউটের মেম্বার হতে হবে এবং মেম্বারশিপ ফিজ দিতে হবে, তার আর একটা নাম সাবস্ক্রিপশন, তো ডেফিনেটলি আসবে। তাহলে সাবস্ক্রিপশন টু সিএ ইনস্টিটিউট এলো, আরো আয়। এইবার লেখা আছে ডোনেশন টু সিইউ, ডিসাইড কর। আসবে না, যতক্ষণ না সায়েন্টিফিক রিসার্চের গল্প বলছে ততক্ষণ আনবি না, এটাই বললাম। সবাই বুঝেছিস নিশ্চয়ই? বুকস এন্ড জার্নাল, এখানে কিন্তু বুকসটা মেন কথা। বুকস মানেই কত পার্সেন্ট আনবি? 40%। মোটর কার পারচেজ ছেড়ে দে, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ছেড়ে দে। বলো ও দাদা বুঝতে পেরে গেছি। আমি বলবো অঙ্কটা সব থেকে ঝামেলা হচ্ছে রোমান 3।
ডাব্লিউডিভি অফ মোটর কার বছরের প্রথম দিনকে কত ছিল রে? 50। আর সেল ছিল কত? 40। নতুন কারটা কিনেছে কবে? 1/1। ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 20%। এটা একটা নোট বানিয়ে ডেপ্রিসিয়েশন করতে হবে, ক্লিয়ার? আমি এই নোটটা করাচ্ছি, আমি পুরো অঙ্কটা করাচ্ছি না, আমি শুধু নোটটা করাচ্ছি, দেখ কেমন লাগে। চল অনলাইন, বুঝছিস আমি কি করাচ্ছি? ওকে চলো, ভেরি গুড। চলো, ছেলেগুলো জয়েন করেনি নাকি রে? ওই, হুম, কথা বলতে হবে, কথা বলতে হবে। এনার্জি পুশ কর, লেখ নোট। এটা তুই পরে অঙ্কের মধ্যে ঢুকিয়ে নিস, এখন এমনি লেখ নোট। কম্পিউটেশন অফ ডেপ্রিসিয়েশন অন মোটর কার, বন্ধ করে দেবো। কম্পিউটেশন অফ ডেপ্রিসিয়েশন অন মোটর কার, উঠে একবার এমসিভি গুলো নামিয়ে দে, আর একটু পরে। কম্পিউটেশন অফ ডেপ্রিসিয়েশন অন মোটর কার, স্টপ। আগে আমি টুকবো, তারপর তোরা টুকবি। আগে আমি টুকবো। আমি বন্ধ করে দিলাম তো। আচ্ছা, ডাব্লিউডিভি অ্যাজ অন 1/4/23, আমি আমাদের টার্মে করছি, ওদের 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 ডেট নিচ্ছি না। ডাব্লিউডিবি অ্যাজ অন 1/4/23, টাকা বল। 50,000। এবার এটা টোক, বলবি আচ্ছা বুঝে গেছি দাদা, ডাব্লিউডিবি অ্যাজ অন 1/4/23, 50,000। এখান থেকে অ্যাড, কবে কিনেছিস? ডেট বলেছে, পারচেস অন 1/1/24। হ্যাঁ ওটা 22 আছে, আমাদের 24 হবে। 1/1/24। দেখি কার কত বুদ্ধি, কত টাকায় কিনেছিস। যেটা সেই পারচেস কোথায় দেওয়া ছিল বলতো? পেমেন্টে, রিসিভ পেমেন্টের পেমেন্টে দেওয়া ছিল। যা, কত টাকার পারচেস করেছিস বলতো? 1 লাখ। কোথায় পারচেস করেছিস সবাই খুঁজে পেয়েছিস? যোগ করলে 1,50,000 লেস সেল প্রাইস। বলতো অঙ্কটা পড়ে বলতো, অঙ্কটা পড়ে বলতো। সেল প্রসিডস অফ ওল্ড মোটর কার 40,000 বলেছে তো। এবার আমি হলে কেন, ওরাই কোনো না কোনো দিন লিখে দেবে, বলবে সেল প্রসিডস অফ ওল্ড মোটর কার 40,000, কমা ডাব্লিউডিভি 30,000। বলে তোকে একটুখানি ঘুরিয়ে দিল, যে আমি ডাব্লিউডিভিটাও দিয়ে দিয়েছি, সেল প্রাইসও দিয়ে দিয়েছি, তুমি জানো কিনা দেখি। তোকে অলওয়েজ কি মুখস্থ রাখতে হবে? সেল প্রাইস লেস হয়, তার দাম নয়, তার ডাব্লিউডিভি বা কস্ট নয়, সেল প্রাইস লেস হয়। বলতো কত টাকার সেল প্রাইস? 40,000। বিয়োগ করলে 1,10,000, ক্লোজ করে দিলাম। এর এগেনস্টে ডাব্লিউডিভি অ্যাজ অন 31/3/24, ডাব্লিউডিভি অ্যাজ অন 31/3/24, ডাব্লিউডিভি অ্যাজ অন 31/3/24। এইবার মজাটা দেখ, এইবার মজাটা দেখ, হেভি করে দেখ, খাতা পেন রেখে না এনজয় কর। রুপিস কালাম করছি। আমি যদি বলি 1,10,000 মধ্যে নতুনটা 1,00,000, অন রুপিস 1,00,000 ইন্টু কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলেছে? 20%। আর আমি যদি বলি ইন্টু 50% হবে, কারণ বেটা কিনেছে তো নতুনটা 1/1, লজিক্যালি খেটেছে 3 মাস, যেটা 180 ডেজের কম। এমন নয় যে 3/12 হবে, সিম্পল কত হবে? 50%। আর অন রুপিস 1,10,000 মাইনাস 1,00,000, তাহলে এটা পুরনো, তার উপর ইন্টু 20%। হেভি করে বলতো, বুঝেছিস কিনা? আমি বললাম যেটা বেঁচে আছে তার মধ্যে নতুনটা পুরো দিবি, পুরনোটাকে বাকিটা দিবি, এবং নতুনটার উপর ডেট ফ্যাক্টর হতে পারে, মানে 50%,
পুরনোর ওপর হবার কোনো জায়গাই নেই। অনলাইন, বুঝেছিস? ওকে, সুন্দর করে, ভেরি গুড। টোকো, সুন্দর করে টোকো এবার। অন রুপিস 1 লাখ ইন্টু 20% ইন্টু 50%, বলতো কত? 10,000। আর 1,10,000 মাইনাস 1 লাখ ইন্টু 20% কত? 2,000। যোগ করলে 12,000। এবার আমার ওপর ভরসা কর, তোকে প্রফেশনের অঙ্কে দেবে 10, এই ডেপ্রিসিয়েশনটার জন্য তুই 10-এ 1 পেতে পারিস, 9 নাম্বার কেটে নিতে পারে যদি খুব খারাপ টিচার খাতা দেখে, এবং যদি তোর কনসেপ্ট না থাকে। বলতো ডেপ্রিসিয়েশন কত লিখবি অ্যাজ পার মানে ডেপ্রিসিয়েশন অন মোটর কার কত লিখবি অঙ্কে গিয়ে? 12,000। এবং লেখা মানেই তুই 1 পাবি। এই ডেপ্রিসিয়েশনটা তুই ক্যালকুলেট করেছিস, এর ওপর প্রফেশনাল আর পার্সোনালের গল্পটা তোকে আনতে হবে। এর মধ্যে হাফটা পার্সোনাল, হাফটা প্রফেশন, এরপর এর ওপর হাফ মারতে হবে, তবে সেই ডেপ্রিসিয়েশনটা গিয়ে বসবে। তুই এই অবধি করলি, করার পরে যদি ভাবিস ইয়েস আমি হেব্বি শিখে গেছি, তাহলেও গল্প শেষ। অর্থাৎ এর পরের লাইনটা হবে অতএব ডেপ্রিসিয়েশন ফর প্রফেশন সমান 12,000 ইন্টু হাফ সমান রুপিস 6,000। এখানে হাফ প্রফেশন আর হাফ বিজনেস এই বলেছিল, পার্সোনাল বলেছিল, ওই জন্য হাফ হলো। অনলাইন, বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। লজিক একটাই, দাঁড়া, টোকার আগে দাঁড়া দাঁড়া, লজিক একটাই, ওরা যদি ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট বলে দেয় তার মানে ওরা সব কিছু করে বলে দিয়েছে, তোকে কিচ্ছু করতে হবে না। কিন্তু তোকে যদি কোনোদিন ক্যালকুলেট করতে হয় তখনই পার্সোনাল প্রফেশনালের গল্পটা আনতে হবে, এটাই তোকে আমি বললাম, তোকে যদি কোনোদিন ক্যালকুলেট করতে হয়। সো ডেপ্রিসিয়েশন বুঝে গেছিস, যদি এরভাবে ক্যালকুলেট করতে দেয় আজকের ক্লাসে স্টেপ আপ বলতে ডেপ্রিসিয়েশনটা, তুই এটাই বুঝেছিস, বাকি প্রফেশন আগের দিন শিখেছিস। আজকের ক্লাসে স্টেপ আপ বলতে ডেপ্রিসিয়েশনটা, বাস গল্প শেষ। অনলাইন সবাই। হুম হুম, ভেরি গুড, ভেরি গুড। আনসার দে তো, আমাকে অনলাইন থেকে কোয়েশ্চেন করছে। আগেরটায় যে ডেপ্রিসিয়েশন করালাম সেখানে 96,000 এর তো হাফ বা 3/4 এলো না। কি বলে দেয়নি? হ্যাঁ বলে দিয়েছিল। ওটা তো মোটর কার নট, তো ক্লিনিক ইকুইপমেন্ট ছিল। ওটা কার ওপর ডেপ্রিসিয়েশন ছিল? ক্লিনিক ইকুইপমেন্ট। এবার যদি বলিস আমি পার্সোনাল ইউজ করি ক্লিনিক ইকুইপমেন্ট, তাহলে কিন্তু সাইকো কিলার আমি বলছি না, আমি ইয়াকে মারলাম। এটা শুধুমাত্র মোটর কার বললো সেই জন্য হলো, বুঝেছিস বাবু? ভেরি গুড। আহ না না না, এই ডেপ্রিসিয়েশনের নিয়ম হচ্ছে গল্পই, যেটা বেঁচে থাকবে তার মধ্যে নতুনটাকে দাও, বাকিটা পুরনো। এটা এটা তুই অ্যাকাউন্টেন্সির সাথে কোনো মিলই পাবি না। এটার এই ট্যাক্সের যখন আমি যদি করাই আরো ভিতরে যখন ঢুকবো দেখতে পাবি এ কোনোদিন ওইসব কিচ্ছু হয় না। যা বেঁচে থাকবে শেষ দিন আগে নতুনকে দিবি। এখন একটা কোয়েশ্চেন, এখন একটা হেভি বড় কোয়েশ্চেন, এই সেলটা 40,000-এর জায়গায় যদি 1,40,000 হতো, আনন্দকর হতে পারতো? 40,000-এর জায়গায় 1,40,000 বলতেই পারতো 1,40,000, তাহলে বেঁচে থাকতো কত রে? 10। বলতো কি করতিস? ভেরি গুড। আমি কিন্তু লজিক বলে দিয়েছিলাম, যা বেঁচে আছে আগে নতুনকে দিবি তারপর পুরনোকে দিবি। এখানে নতুন তো 1,00,000, কিন্তু তোর হাতে কত আছে? 10, তো 10টাই নতুন ধরে নিতে হবে, কিচ্ছু করার নেই, তোর কাছে কোনো অপশনই নেই এই অঙ্কে। তখন 10,000 টাকার উপর 20% ইন্টু 50%। কনসেপ্ট একটাই, যা বেঁচে আছে আগে নতুন তারপর পুরনো। ডেট ফ্যাক্টরটা হলে নতুনের ওপর হবে, পুরনোর ওপর হবে না। সেক্ষেত্রে নতুন যদি পুরোটাকে নিয়ে নেয় তার মানে পুরনো নেই,
কোনো সমস্যা নেই, কিন্তু এর নিয়ম হচ্ছে এটা, তোমাকে এই নিয়মটাকে ফলো করতে হবে, বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড। চ, কতটা বললাম, কতটা বললাম? 17। চলে আয়, 16 পড়ছি, 16, 16, 16, 16, 16। বলছে ফ্রম দ্য ফলোইং রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট কম্পিউট ইনকাম ফ্রম প্রফেশন অফ ডক্টর বৈদ্য। ডক্টর, হ্যাঁ, ব্যালেন্স বিডি ছেড়ে দে, এক্সামিনার্স ফিজ আসবে না, ভিজিটিং ফিজ আসবে, সেল অফ মেডিসিন আসবে, স্যালারি অ্যাজ এ পার্ট টাইম লেকচারার ইন মেডিকেল কলেজ আসবে না, গিফট ফ্রম পেশেন্ট আসবে, কনসালটেশন ফিজ আসবে, রিটেনার ফিজ ফ্রম এক্স লিমিটেড স্টার মেডেল, আগের একটা স্পেশাল আইটেম, রিটেনার ফিজ। বলবি দাদা কি এটা, এটা কি বলবো? এরকম বড় বড় কোম্পানিতে, বড় বড় অফিসে হয়। একটা বড় ফ্যাক্টরি ধরে নে, হঠাৎ করে কোনো ওয়ার্কারের শরীর খারাপ হয়ে গেল, বল কি হবে? ওদের একটা পার্টিকুলার ডাক্তার থাকে, বলে দেবে ওর কাছে চলে যাও। এবার তো ওই ডাক্তারটার সাথে এই কোম্পানিটার কি সম্পর্ক ছিল? কিচ্ছু না, আগে থেকে বলে রেখেছে যদি কোনো পেশেন্ট যায় একটু দেখে দেবেন, ফিজ নেবেন না, আমি পরে দিয়ে দেবো। তাই তো হচ্ছে লজিক। ডাক্তারটা বলবে ইয়ার কি হচ্ছে, আমি ওসব কাজ টাজ করবো না, আগে থেকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, রাখুন, আপনি রাখুন, পেশেন্ট এলে দেখে দেবেন, পরে হিসেব হবে। ওই আগে থেকে টাকা দিয়ে দেওয়াটাকে বলে রিটেনার ফিজ। আপনাকে রিটেন করে রাখছি, আপনাকে ধরে রাখছি আমি। এটাও প্রফেশনাল ইনকাম, বুঝেছিস কিনা বল? অনলাইন রিটেনার ফিজ ক্লিয়ার? ভেরি গুড। তো এটাও হচ্ছে অবভিয়াসলি প্রফেশনাল ইনকাম। তো রিটেনার ফিজ আনবি। সেভিংস ব্যাংক ইন্টারেস্ট আসবে না, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ আসবে না। কটা এলো বল দিন? ভিজিটিং, সেল অফ মেডিসিন, গিফট ফ্রম পেশেন্ট, কনসালটেশন ফিজ, রিটেনার ফিজ। উল্টো দিকে যা, প্রফেশনাল বুকস পারচেস 40% আনিস, মেম্বারশিপ ফিজ ফর মেডিকেল অ্যাসোসিয়েশন আনিস, হাউস হোল্ড এক্সপেন্সেস আসবে না, থার্ড ইনস্টলমেন্ট অফ কার পারচেসড 1,20,000। বলতো 1,20,000টা কি? আমি যে কার কিনেছিলাম তার একটা ইনস্টলমেন্ট আসবে না। তবে এই লাইনটাকে মনে রাখিস, একটু পরে বলছি আমি। রেন্ট অফ ক্লিনিক আনিস, ইলেকট্রিক চার্জেস আনিস, ইনকাম ট্যাক্স বেরো, এটা পার্সোনাল কিন্তু। কার এক্সপেন্সেস রোমান 1-এ কি বলেছে? 2/3 অফ মোটর কার রিলেটেড টু প্রফেশনাল। 2/3টা যদি প্রফেশনের হয় তাহলে 2/3টাই আসবে কার এক্সপেন্সেস। স্যালারি টু স্টাফ আসবে। মেডিসিন পারচেজ রোমান 2 পর, মেডিসিনের মধ্যে 20,000 তার ছেলের মেডিসিন, তাহলে কি লিখবি? মেডিসিন পারচেজ ফর প্রফেশন 20,000টা মাইনাস করে, কমন সেন্স। গিফট টু ডটার আনন্দ কর আসবে না। সার্জিক্যাল ইকুইপমেন্ট মানে আমরা কিনেছি আসবে না, এটা অ্যাসেট। বলতো রোমান 1টা হয়ে গেছে, রোমান 2 হয়ে গেছে। ডেপ্রিসিয়েশন অন মোটর কার 15%, বুকস 100% লেখা আছে, কারণ এটা যে বছরের জিনিস সেই বছরে 100% ছিল, পরে এটা চেঞ্জ হয়ে 40 হয়েছে, তুই 40 করবি। এবার একটা গল্প বলি, যদি পরীক্ষায় যে টিচার কোয়েশ্চেন করবে সে যদি মিস করে গিয়ে 100% লিখে দেয় তখন কি করবি? তখন 100ই করতে হবে, আমি জানি না ভাই। কিন্তু কেন 100 এখানে লেখা আছে তার লজিক তোকে আমি দিতে পারি। আগে এটা 100% ছিল বুক, পরে চেঞ্জ হয়ে ইনকাম ট্যাক্স মানে রেটটা চেঞ্জ করে 40 করে দিয়েছে, ওই জন্য বইয়ে এখনো 100 রয়ে গেছে। এটাই হচ্ছে কথা। বলবি দাদা আমি এখন কি করব? আমার মতে 40 করবি। পরীক্ষায় কিন্তু আমি কিন্তু লজিক দিচ্ছি, স্যার লিখে দিয়েছেন মানে আমার কাছে কিছু করার নেই। পরীক্ষাতে তুই 40 করতে পারিস, নোট বলে লিখতে পারিস, অ্যাজ পার নিউ ইনকাম ট্যাক্স রুল
ডেপ্রিসিয়েশন অন বুক শুড বি চার্জ 40% ইনস্টেড অফ 100%। এটা তুই লিখে দিতে পারিস, তোর উপর নির্ভর করে যে 40 করিস, বেরো বলবি আপনি জানেন না তো কি হয়েছে, আমি লিখে দিচ্ছি, অসুবিধার কিচ্ছু নেই। পরেরটা যায়। আর অন সার্জিক্যাল ইকুইপমেন্ট 15%। তিনটে ডেপ্রিসিয়েশন দিয়েছে। এ ক্যাশ পেমেন্ট অফ 50,000 মেড বাই পেশেন্ট নট ইনক্লুডেড ইন দ্য বুকস। ওটা আনন্দকর, বলছে পেশেন্ট একটা 50,000 টাকার ক্যাশ পেমেন্ট করেছে যেটা লেখা নেই। আরে যখন তুই গ্রস রিসিভ লিখছিস সেখানে আনরেকর্ডেড রিসিভ বলে 50,000 নিয়ে চলে আসবি। তার মানে এমনিতে 5টা আইটেম আসছিল, 6টা আসবে। সবাই বুঝেছিস? অনলাইন পুরো অঙ্কটা বুঝেছিস? বল বল, অনলাইনে সবাই বল, সবাই বল, শুনছি। আগে হ্যাঁটা তো বল, এরা সবাই ঘাড় নেড়েছে। হ্যাঁ বল। যদি বুঝে যাস, হ্যাঁ যদি মনে হয়, তাহলে একটা কোয়েশ্চেনের আনসার দে। ডেপ্রিসিয়েশন অন মোটর কার কত টাকা? আনন্দকর, ওরা ডেপ্রিসিয়েশন বলেছে 15%। ডেপ্রিসিয়েশন অন মোটর কার কত টাকা? যে কেউ, এনিওয়ান, এনিওয়ান। কার উপরে হবে? 60,000 বই। 1,20,000 তো মোটর কার, ভেরি গুড ভেরি গুড। 1,20,000 তো মোটর কার, কিন্তু মোটর কারের দাম 1,20,000 নয়। এটা থার্ড ইনস্টলমেন্ট, এটা একটা ইনস্টলমেন্ট। এরম কটা ইনস্টলমেন্ট ছিল? 5। তার মানে মোটর কারের দাম কিন্তু 1,20,000 ইন্টু 5। এইটাই হচ্ছে গল্প। সৌমিলি 60,000 60,000 বলে চেঁচাচ্ছে। 1,20,000 ইন্টু 5। সবাই বুঝেছিস আমি কি বললাম? তার উপর কত পার্সেন্ট? 15%। আর আমি যদি বলি তার উপর আবার 2/3 প্রফেশনের জন্য। এইটা ছিল প্যাঁচ, পুরো অঙ্কটাই কিচ্ছু নেই। এইটা ছিল প্যাঁচ অনলাইন, বুঝেছিস? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওটা ওটা অ্যাজ ইট ইজ চলে আসবে। সার্জিক্যাল ইকুইপমেন্টও 60,000 বলে দিয়েছে, সেকেন্ড লাস্ট। ওটার উপর ইন্টু 15%, ওটার উপর তো আর এইসব হবে না। বল বল, বুঝিনি। হুম, ভেরি গুড। আরো এইচটি, সামস নাম্বার 15, সামস নাম্বার 15, সামস নাম্বার 10, সামস নাম্বার 11, আর একটা অঙ্ক আমি পড়ে দিচ্ছি, সামস নাম্বার 12। কেউ আমাকে অফিসিয়ালি, আমি 12 পড়াবো, ছুটি নয়, কেউ বেরোবি না, আমি 12 পড়াবো। অফিসিয়ালি হোম টাস্কটা বল। 10, 11, 12, 15, 16, 17, এই কটা? 12 আমি করাবো, মানে বলে দিচ্ছি। তবে একটা গল্প আগে বলে নি, ওকে, রেকর্ডেড ক্লাসেই বলি। নেক্সট ডে আমরা আন্ডার সেকশন 80 স্টার্ট করব। 80টা কি বুঝতে হবে না। ফিফথ সেমের ডাইরেক্ট ট্যাক্স এই পুরো 80-র উপর দাঁড়িয়ে আছে, ডাইরেক্ট। এই ফিফথ সেমের যে তোদের ডাইরেক্ট ট্যাক্স, ফিফথ সেমের তোরা 100 নম্বরের ট্যাক্স দিবি, তার মধ্যে হাফটা ডাইরেক্ট, হাফটা ইনডাইরেক্ট। ওর যেটুকু ডাইরেক্ট পোর্শন, ওই ফিফথ সেমের ডাইরেক্ট কিন্তু পুরো 80-র উপর দাঁড়িয়ে আছে। সো 80 প্রচন্ড ইম্পর্টেন্ট, এখন আসবেই। আর 6 সেমে তুই একটা নাম্বার পাই, ফিফথ সেমে তুই একটা নাম্বার পাবি না ডাইরেক্ট পোর্শন থেকে, যদি না 80 জানিস। তো বড় করে বিষ্টতা, পরের দিনের ক্লাস হেভি মজা লাগবে, হেভি ক্লাস। ওকে, সামস নাম্বার 12। সামস নাম্বার 12 বলছে ফলোইং ইজ দ্য রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ ডক্টর এস টি, ছেড়ে দে, মেডিকেল প্র্যাকটিশনার বলেছে। ব্যালেন্স বিডি, সেল অফ মেডিসিন আসবে, শুনতে পাচ্ছি না অফলাইন। সেল অফ মেডিসিন এসেছে তাই তো। কনসালটেশন ফিজ,
অপারেশন থিয়েটার রেন্ট, মানে অপারেশন থিয়েটার থেকেই টাকা পেয়েছে, অসুবিধা নেই, আসবে। ভিজিটিং ফিজ আর ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড ছেড়ে দেয়। পেমেন্টে পারচেস অফ মেডিকেল বুকস 40% আসবে জানিস। পারচেস অফ সার্জিক্যাল ইকুইপমেন্ট পরে ডেপ্রিসিয়েশন বলবে ওরা। ক্লিনিক রেন্ট, রেটস অ্যান্ড ট্যাক্সেস আসবে। মোটর কার এক্সপেন্সেস কিছু একটা বলবে, কিছু একটা বলবে মোটর কার এক্সপেন্সেস নিয়ে। পরে বলছি। স্টাফ স্যালারি আসবে, মেডিকেল অ্যাসোসিয়েশন মেম্বারশিপ ফিজ আসবে, ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার, অডিট ফিজ আসবে। এটা পার্সোনাল নয়, সে প্রফেশনের জন্যই অডিট করিয়েছে যে সব ঠিক আছে কিনা দেখো, তো ডেফিনেটলি অডিট ফিজ আসবে। স্টাফ ওয়েলফেয়ার এক্সপেন্সেস আসবে, তার যে স্টাফ থাকে তাদের কিছু, ধর একটা অ্যাকোয়াগার্ড বসিয়ে দিয়েছে, কথার কথা, তার এক্সপেন্সেস, স্টাফ ওয়েলফেয়ার এক্সপেন্সেস, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। মেডিসিন পারচেস আসবে, এন্টারটেনমেন্ট এক্সপেন্সেসও আসবে স্টাফদের জন্য, ধরে নিচ্ছি স্টাফদের এন্টারটেনমেন্ট করেছে, মানে ওই জন্য লেখা আছে। এটা ধরে নিতে হবে, অ্যাজাম্পশন করে নিতে হবে, অ্যাজিউম এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস ফর প্রফেশন। তুই লিখবি ড্যাশ দিয়ে এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস, ব্র্যাকেটে লিখবি অ্যাজিউম ফর প্রফেশন, এই অ্যাজাম্পশনটা লিখে দিস, তাহলেই হবে। দিওয়ালি এক্সপেন্সেস টানবি না। অনলাইন, এই অবধি বুঝতে পেরেছিস আমি কি বললাম? এখানে না, আনবি না, দিওয়ালি এক্সপেন্সেসটা ওটা পার্সোনাল, ওটা বিজনেস হলে যদি বলতো তখন আলাদা জিনিস, এইখানে নয়। অডিট ফিজ ইনক্লুড ইনকাম ট্যাক্স অ্যাপিল এক্সপেন্সেস 15,000। অডিট ফিজের মধ্যে ইনকাম ট্যাক্স অ্যাপিল ঢোকানো আছে। আচ্ছা, অডিট ফিজের মধ্যে যে ইনকাম ট্যাক্স অ্যাপিল ঢোকানো আছে, আমার ইনকাম ট্যাক্সের সমস্যা হয়েছে, আমি অ্যাপিল করেছি, তার মানে ইনকাম ট্যাক্স অ্যাপিলের জন্য যে খরচটা হয়েছে ওটা কিন্তু সম্পূর্ণ পার্সোনাল হয়ে গেছে এই অঙ্কে, প্রফেশনাল খরচ নয়। তাহলে অডিট ফিজ বাকিটা আনবি, তাহলে লিখবি অডিট ফিজ ফর প্রফেশন বলে বাকি টাকাটা আনবি। পরেরটা তোরা একটু আগে পেয়েছিস, এ ক্যাশ পেমেন্ট অফ 10,000 মেড বাই পেশেন্ট ওয়াজ নট অ্যাকাউন্টেড ফর, জাস্ট নতুন একটা ক্যাশ পেমেন্ট নিয়ে আসিস। দ্য রেট অফ ডেপ্রিসিয়েশন অন সার্জিক্যাল ইকুইপমেন্ট 15%। ডাব্লিউডিবি অফ ইকুইপমেন্ট ব্রট ফরওয়ার্ড, মানে ওপেনিং যেটা ছিল 46, ইকুইপমেন্ট ভ্যালুইং ₹16,000 ওয়াজ সোল্ড বাই হিম ডিউরিং দ্য ইয়ার। সেল অফ ইকুইপমেন্ট কোথায় আছে? আমি দেখতে পেলাম না। 10,000 টাকা, তার মানে এইটাই লেস করতে হবে, ভালো করে শোন। হ্যাঁ, আমি রিসিপ্ট সাইডে চোখ গেছে আমার, যদি লেখা থাকতো সেল অফ ইকুইপমেন্ট, এখানেই লেখা থাকতো, আমি দেখেছি নেই, তার মানে আমাকে 16,000টাই মাইনাস করতে হবে বাধ্য হয়ে। কিন্তু যদি এই অঙ্কে ভ্যালুইং 16,000 এর পর লেখা থাকতো সেল প্রাইস 10,000, আমি কিন্তু লেস সেল প্রাইস 10,000ই করতাম, কিন্তু এখানে লেখা নেই বলে আমাকে 16,000ই বিয়োগ করতে হচ্ছে। আর ওয়াই টু ইকুইপমেন্ট 4,500 ইচ ইনক্লুডিং ইকুইপমেন্ট পারচেস ডিউরিং দ্য ইয়ার। আচ্ছা, ইকুইপমেন্ট পারচেস নেই, এখানে ছিল না? সার্জিক্যাল ইকুইপমেন্ট 60,000 ছিল তো, তারপর টু ইকুইপমেন্ট কস্টিং 4,500, এটার কাজ নেই। কেমন দেখতে লাগবে ইকুইপমেন্ট, ঠান্ডা মাথায় বলে দিই, 46,000 ছিল ডাব্লিউডিবি, অ্যাড পারচেস কত করবি 60,000, লেস সেল কত করবি 16,000, নতুনটা এরপর নতুনটার ওপর পুরো দিয়ে দিবি, পুরোনোটার উপরও পুরো দিয়ে দিবি, 50% কারোর সাথে হবে না। সিম্পল একটা ক্যালকুলেশন করিস। এখানে বলেছে 1/3 অফ দ্য মোটর কার এক্সপেন্সেস আর স্পেন্ড ফর পার্সোনাল, মানে 2/3 আসবে। আর ডেপ্রিসিয়েশন অন কার অ্যালাউবেল ফর প্রফেশন 12,000, পরিষ্কার বলে দিয়েছে প্রফেশনের জন্য কত খরচ। আর ই পার্টটা ইন্টারেস্ট আর ডিভিডেন্টের গল্প বলেছে, জাস্ট ই পার্টটা কেটে দে, ওটা তোদের লাগবে না, তোরা তো এমনি ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ট আনছিস না, সো ই পার্টটা লাগবে না। সো আমরা পুরোটা ডিসকাস করলাম, এটা রইলো, আমাদের ভিডিও অডিও দুটোই থাকবে। প্রফেশনটা পুরোপুরি ক্যালকুলেশন করে রেখে দিবি, হয় বিজনেস বা প্রফেশন একটা 10 মার্কসে শিওর শট দিচ্ছে। আমি যে অঙ্ক ডিসকাস করিয়ে দিলাম তার ভেতর থেকে দিচ্ছে। এখন আমরা ইয়ার করাবো রিভিশনে এসে 19-এর পর থেকে, আমরা 17 পর্যন্ত করিয়েছি, আমরা 19 থেকে বাদ রেখেছি ইচ্ছা করে, 19-এর পর থেকে করাবো, কিন্তু এই অবধি কমপ্লিট করে রেখে দিস। ওকে, চলো, অনলাইন ক্লাস ক্লিয়ার।